নমস্কার, এনবিপি ইমরানি আরবদল রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই ছুটছি, সে আপনি হাউস ওয়াইফ হন বা আপনি বাইরে কাজ করুন, আর পুরুষ বন্ধুরা প্রত্যেকে তাদের নিজেদের কাজে, তাদের নিজেদের ব্যস্ততায় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত শুধু ছুটে যাওয়াই আমাদের জীবনের এখন কিন্তু মূল লক্ষ্য। সে কারণে আমাদের লাইফকে আমরা র্যাট রেসের সাথে কিন্তু তুলনা করতেই পারি। ভাবুন আপনি কতটা ব্যস্ত, সেখানে একটুখানি নিজের জন্য বিরাম দেওয়ার মতন আপনার সময় নেই। তাহলে সেখানে যদি হয় আপনার কোনো ক্রনিক ডিজিজ, এমন কোনো সমস্যা যে সমস্যা আপনার এই দৌড়কে একেবারে অবরুদ্ধ করে দিতে পারে, যে সমস্যা আপনার জীবনযাত্রাকে একেবারে বদলে দিতে পারে, যে সমস্যা আপনার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারে, তাহলে আপনার কেমন লাগবে? ভাবলেই একেবারে শিহরণ জাগে না? ভীষণ ভয় লাগে। খুব স্বাভাবিক, কারণ আমরা মধ্যবিত্ত হই, নিম্ন মধ্যবিত্ত হই বা উচ্চবিত্ত হই, আমাদের প্রত্যেকের কিন্তু একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যের দিকে আমরা ছুটে যাচ্ছি। অবশ্যই ছুটুন, ভালোভাবে ছুটুন, সুস্থভাবে ছুটুন। কোনো অসুস্থতা, কোনো রকমের সমস্যা যেন আপনার এই ছোটাকে বন্ধ না করতে পারে। সে কারণেই কিন্তু এনবিপি ইমরানি আরবদল রিসার্চ সেন্টারের বিশেষ এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা আপনাদের সচেতন রাখার প্রচেষ্টা রাখি, অবশ্যই আপনাদের ভালো থাকার এবং সুস্থ থাকার পরামর্শটা দিই। আজকেও রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক, অর্থাৎ এই সংস্থার সিএমও ডক্টর প্রমোদ শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি ডাক্তারবাবু ঠিক এই প্রশ্নটাই করবো, আমরা খুব হাসি মুখে এখানে অনুষ্ঠান করি, কিন্তু অনেক ক্ষেত্রেও তো চেম্বারে এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা আপনাদের সামনে আসে, যদিও আমরা জানি যে ডাক্তারবাবুদের চোখে হয়তো সবসময় জল আসে না, আসতে নেই, ইমোশনাল হতে নেই, তাও বোধহয় কোথাও একটা মনে হয় ইস, এই বাচ্চা ছেলেটির বা এই মহিলাটির এই সমস্যাটা না হলেও ভালো হতো। ঠিক সেরকম একটি সমস্যার নাম ডাক্তারবাবু অ্যাঙ্কোলাইজিং, যেটা শুনলেই আমরা শিহরিত হয়ে উঠি। শুধু বয়সকালে না, অল্প বয়সী ছেলেমেয়েদেরও হয়। মানে জীবন থাকতে মৃত্যু কীরকম হয় সেটা বোধহয় সে তিল তিল করে অনুভব করতে পারে। আমি একটু বিস্তারিতভাবে এই সমস্যা নিয়ে আপনার থেকে আজকে একটু জানবো। দেখুন, আমি আগে বলবো, আপনি বললেন ইমোশনাল নেই, তো দেখুন আমরা ডাক্তার আছি, কিন্তু ডাক্তারের আগে আমরা তো আছি মানুষই। তো একটা মানুষের যখনই কষ্ট হয় না, আর যখন ও এসে মানে পুরোপুরি শেয়ার একটা ডক্টরের সাথে বেশি ভালো করে, তো যখনই ডক্টরের সাথে শেয়ার করে মানে ও যা ভেবে নিচ্ছে যে এই একটা লাস্ট মানুষ যে আমাকে ভালো বলতে পারে, ঠিক আছে, মানে একদম সব থেকে মানে ওটা লাস্টে যেটা বলে দেওয়া যে এইটাই আমার লাস্ট ইয়ে আছে, যা এনি যদি ভালো করতে পারেন তাহলে আমাকে ভালো করতে পারেন। তো এই যে জিনিসটা আমাদের থেকে এত ভরসা রাখা, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু দেখুন, কিছু কিছু না স্টেজ আছে, কোন স্টেজের মধ্যে পেশেন্ট আমার কাছে আসছে সেই পেশেন্টের উপরে ডিপেন্ড করে। এক একটা পেশেন্ট এইরকম স্টেজে এইরকম ক্রিটিক্যাল কেসেই আসছে যেখানে হয়তো আমাদের যেটা ট্রিটমেন্ট অফ লনজিভিটি আছে সেটা অনেকটা বাড়িয়ে দিতে হচ্ছে। তো এই যা কষ্ট, এই যা ওর চোখে জল, আমরাও দেখে দেখে মাঝে মাঝে আমাদেরও চোখে একটু জল চলে আসে। কেন? যে আমরা দেখি যে আমার বয়সে হাফ বয়স, মানে 15 বছর বলুন, 20 বছর বলুন, ওই রকম ছেলে মেয়েরা একদমই হাঁটতে পারছে না, মানে তাদের মা বাবা, বন্ধু বা আশেপাশের কোনো লোক একটু কোলে করে নিয়ে আসছে। কেন? এই অ্যানকিলোজিং স্পন্ডালাইটিসের জন্য। তো অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস এমনি একটা জিনিস যেটা বলে না নরক কি আছে, পৃথিবীতে যদি দেখতে হয় ওই পেশেন্টকে দেখে নাও, আর ওই পেশেন্টে কী ফিল করে সেটা হয়তো আমিও ভালো করে বলতে পারবো না, কারণ ওই একটা পেশেন্টই বেশি করে বলতে পারবে। কেন তাহলে এই সমস্যা ডাক্তারবাবু? মানে কি কারণে? আমাদের কোনো ভুল, নাকি শারীরিক কোনো সমস্যা, নাকি জেনেটিক কোনো কারণ? কি কারণে এই সমস্যা আমাদের জীবনে আসে? দেখুন, এটা জেনেটিক তো কোনোদিনই বলবো না, কারণ কি আমরা তো অনেক রিসার্চও করেছি আর অনেক যা দেখেওছি, যা বাড়িতে কারো এইরকম সমস্যা ছিল না কিন্তু ওর একটা হয়ে গেল। দেখুন, আমাদের মেইন যেটা বডি, যেটা বিল্ডিং একটা ভালো হতে বললে ভিত ভালো রাখতে হয়, তাই তো? তো এইবার যদি আমাদের শরীরে যা ভিত আছে ওটা হচ্ছে স্পাইন কর্ড। তো স্পাইন কর্ড দেখুন, আমাদের ব্রেনের মধ্যে আপনার সার্ভাইকাল স্পাইনটা চালু হয়, আর একদম পাছা ওপরে আপনার লাম্বার স্পাইন পড়ে। এখানে 3টে স্পাইন আছে। বেশিরভাগ মানুষ জানে যে আমাদের দুটোই, একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলো, একটা লাম্বার স্পন্ডালাইটিস হলো। না, এর মাঝখানেও একটা হয় ডরসাল স্পাইন। তো সার্ভাইকাল, ডরসাল এবং এটা লাম্বার, এই 3টের সাথে যখন মানে এক দুর সাথে মিশে গেছে, আর যেরকম একটা বিল্ডিং স্টেট হলে কত ভালো লাগে। যদি 20 তলা একটা বিল্ডিং আছে তাহলে আপনি কীভাবে দেখবেন 1 2 3 4 এইরকম, কিন্তু যদি একটা বিল্ডিংটা একতলা এই দিকে, দুতলা এই দিকে, তিনতলা এই দিকে এইরকম হয়ে যায়,
তাহলে ওই বিল্ডিং এর কি লঞ্জিভিটি হবে, বা ওই বিল্ডিং কি মানে দাঁড়াতে পারবে, মানে বেশি দেরি থাকতে পারবে না। একটা কিছু ভূমিকম্প বলুন না কেন, একটা জোরে যদি একটু ঝড়ও চলে আসে না, ওই বিল্ডিংটা হো হো করে পড়ে যাবে। তো এইরকমই জিনিস হয়ে গেল অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস। আপনার যে স্পাইন কর্ড যতটাই হার্ড আছে, হার্টটা ঠিক মতন মানে যেরকম একটা সেন্টারে হওয়ার দরকার, সেই রকম সেন্টারের মধ্যে থাকে না। ঈশ্বর না করুক এই সমস্যা আপনার বা আমাদের কারোর জীবনে আসুক, কিন্তু আসে কিন্তু সমস্যা যদি চলে আসে তাহলে কি করবেন আপনি? এবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকেরা আপনার জন্য কতটা ভাবছেন, এই বিষয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে ফোন আছে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি, অজয় মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক? হ্যাঁ। আচ্ছা, কত এটা বয়স আপনার কত সমস্যা, আপনার? আপনার বয়স বয়সটা কত? বলুন। হ্যাঁ, 29 মাত্র। আচ্ছা আচ্ছা। আর আপনার কোনো পায়খানা, কোনো কনস্টিপেশনের ধাত আছে? হ্যাঁ, একটু হয়। তো দেখুন, সব থেকে প্রথম কেন কি আপনি একটু টিভির সামনে যান, কেন আপনাদের আর আপনার মতন যা বন্ধু আছে 29 ইয়ার্স, খুব একটা বেশি মানে বয়স নেই। এই বয়সে তো ডাইজেশন পাওয়ার এতটা ভালো, যার লোক বলে আমি লোহা চিবিয়ে খেয়ে ফেলবো। একদম। কেন কি ওই বয়সে কোনো লিভারের সমস্যা হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। কিন্তু দেখুন, এই যে এখন অ্যানকিলোজিনের জন্যও এর একটা উদাহরণটা দেবো। আর কিন্তু আপনি যা গ্যাস্ট্রিকের জন্য তাহলে বললেন, তাহলে গ্যাস্ট্রিকের জন্যই বলবো। যদি আপনার কনস্টিপেশন কন্টিনিউয়াসলি হচ্ছে, এবার পুরনো হয়ে গেল ক্রনিক কনস্টিপেশন। ক্রনিক কনস্টিপেশন দিকে যেটা একটা গ্যাস আপনার ফর্ম করছে, কেন করছে? কেন এই বয়সে তো আপনার গ্যাস্ট্রিক হওয়ার কোনো মানে এর কারণ নেই, কোনো আলসার হওয়ার কারণ নেই, কোনো আপনার ইনডাইজেশনে হওয়ার কারণ নেই, কারণ এই সময় আপনি যে কিছু খাবারই হজম করতে পারবেন। কিন্তু যদি আপনার কনস্টিপেশন কন্টিনিউয়াসলি থাকে বা খুব বেশি অ্যাসিড হয়, অ্যাসিড আবার শুধু পেটে হয় না, ইউরিনের মধ্যেও হয়, পেচ্ছাপটা খুব বেশি আপনার গরম পেচ্ছাপ হচ্ছে, জল কম খাওয়া হচ্ছে, এইসব যদি আপনি ঠিক না করতে পারবেন না, তাহলে কি হবে জানেন? ওই সারা জীবন গ্যাসের ওষুধই খেয়ে যাবেন। আর 29 বছর বয়স, মানে আরো মিনিমাম তো আপনি 40-50 বছর থাকবেন, তাহলে কি 40-50 বছর কি ওই ওষুধই খেয়ে যাবেন? না, কিছুটা দেখুন, শুধু ডক্টরে ডিপেন্ডে থাকবেন না, শুধু ওষুধে ডিপেন্ডেবল থাকবেন না, কিছুটা নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমাকে কি কিছু জিনিসটা যদি আমি ভুল করছি, খাবার টাইমলি খাচ্ছি না, জল খাওয়া কম খাচ্ছি, পায়খানা হচ্ছে না তার জন্য কোনো দিচ্ছি না, যা ঠিক আছে এখন না কালকে হবে, কালকে না পরশু হবে, এই জিনিসটা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমার লিভার আলসারও হতে পারে, ইন্টেস্টাইনে কোনো প্রবলেম হতে পারে, গল ব্লাডারে কোনো প্রবলেম হতে পারে, সেখান দিয়ে গ্যাসটা ফর্ম হতে পারে। তো প্রথম তো ভালো একটা ডায়াগনোসিস করো, যদি তোমার আশেপাশে কোনো ডক্টর আছে ওখানে দেখাতে পারো, বা 17 যখন আছে আমাদের দুটো চেম্বার তোমার কাছাকাছি পড়বে। 17 তুমি দাসনগরও যেতে পারবে, তুমি আমাদের বকুলতলাও আসতে পারবে, এবং হাওড়া শিবপুরেও আছে। তিনটে তুমি একদম মাঝখানে আছো 17। তো যেখানে তোমার ইচ্ছা হয়, যদি তোমার কাছে প্রিভিয়াস কিছু রিপোর্ট আছে ওটা নিয়ে আসো, আর যদি নেই তাহলে এখানে চলে আসো, কি রিপোর্ট করতে হবে সেটা আমরা বলে দেবো। একদম। এবং সব থেকে বেশি এই সমস্যাটা নিয়ে আপনাদের থেকে ফোন পাই যে পেটের সমস্যা। পেটের সমস্যা হওয়ারও একটা বয়স রয়েছে, কিন্তু এখন বয়সের আগেই কিন্তু অনেক সমস্যা নিয়ে আপনাদের ফোনগুলো এখন পাই। একটু খারাপও লাগে, আবার ভাবি যে হয়তো আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার কারণে এই সমস্যাগুলো আছে। ডাক্তারবাবু, অনেকেই তো এই কথাটা বলতেই পারেন যে আমাকে ঘুম থেকে উঠে অফিস বেরিয়ে যেতে হয়, আমার খাবার নির্দিষ্ট সময় রাখা ইম্পসিবল, আমাকে বাইরের খাবার খেতে হয়, মায়ের হাতের রান্না খাওয়া ওই সপ্তাহে উইকলি অফ যেদিন আর কি, সেদিন ছাড়া আমার খাওয়া জোটে না বাড়ির খাবার, তাহলে আমি কি করব ডাক্তারবাবু? আচ্ছা, এই পেশেন্ট আমার কাছে যখন বলে না, বলার আগে কিছু দেরি ভাবে। কেন? আমি নিজে মাসে 24 দিন বাইরে চেম্বার করি, একদম। মানে বাড়িতেই থাকি না, তো বাড়ি খাবার তো আপনি ভুলে যান। এইবার আমার যা চেম্বারে টাইমিং হয়, সেটা প্রায় সকাল 10টা-11টাতেই চালু হয়, বিকাল 4টে অবধি আমার পেশেন্ট হয়। তো আপনি বলবেন তাহলে আপনি লাঞ্চ কখন করেন? তো দেখুন, একটা মানুষের কি হয় না, যদি আমার ডেইলি রুটিন ওটা আছে, তাহলে আমি কি করি জানো, সকালে আমি ভালো করে মানে একটু খাওয়া দাওয়া করে নিই, মানে আমার যেটা টিফিন হয় সেটা খুব হেভি হয়। 2টোর সময় যখন আমি পেশেন্ট দেখতে দেখতে একটু বিস্কিট বা কিছু আপনার কেক মতন জিনিস, যেটা আমি পেশেন্ট দেখতে দেখতে খেতে পারি, সেটা করে নিলাম। আবার 5টার সময় একটু টিফিন করে নিলাম। তো দেখুন, আর এই রুটিন যদি আমি এই 6 দিন বাড়িতে থাকি না, তাহলেও আমার সেম রুটিনই হয়।
এই জন্য আমার কোনো পেটে সমস্যা নেই। দেখো শরীরকে আমরা যেমন রাখবো শরীর তেমনি রেসপন্স দেবে, কিন্তু আমি যদি 2 দিন আমি ওই রকম করবো, 3 দিন ওই রকমই করবো, শরীরই আমি বুঝতে পারবে না যে এই করছে কি আমার সাথে। একদিন খাওয়াচ্ছে 2টোর সময়, একদিন খাওয়াচ্ছে 4টের সময়। তো ডেইলি ওকে একটা টাইম নির্দিষ্ট করে দাও, শরীরকে তুমি যেমনি রাখবে তেমনি তোমার শরীর রেসপন্স করবে। একদম, একটা ছোট্ট বাচ্চাকে যেরকম টাইম করে করে আপনি খাওয়ান, একই রকম ভাবে আপনার শরীর কিন্তু আপনার কাছে ভীষণ আদরের, তাকেও কিন্তু যত্ন করে খাবারটা সঠিক সময় দিতে হবে। এটা আপনি করুন যদি আপনি বেশি দিন ভালো থাকতে চান। আর এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কে বলছেন একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে বলছেন, কি সমস্যা? সমস্যা বলতে চুল পেকে যাচ্ছে। চুল বয়স পেকে- 28+। 28+ চুল পেকে যাচ্ছে। হ্যাঁ। দেখুন চুল পেকে যাওয়ার কারণ কি আছে, 3টে কারণ মেন হয়। শুনতে থাকুন আপনি। একটা হলো লিভারে যদি কিছু প্রবলেম হয়, একটা হয় যদি থাইরয়েডের কোনো প্রবলেম হয়, আর একটা সব থেকে কমন সমস্যা তোমার যদি আইজি লেভেলটা বেশি হয়। তো তুমি 3টে রিপোর্ট করাতে হবে। লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট করাবে। অনেকজন কি আছে না, ওরা সোনোগ্রাফি করে ফেলে যে বলছে এখানেও তো লিভার আছে, কিন্তু দেখো লিভারে তোমার ফাংশনালি কি কাজ করছে সেটা তুমি ব্লাড টেস্টে পাওয়া যাবে। তো লিভার ফাংশন টেস্ট করাবে একটা। একটা তুমি যা করাবে সেটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল টেস্ট করিয়ে নেবে। আর একটা করাবে যেটা আইজিই, সব থেকে মেন। যদি ব্লাডের মধ্যে আইজি লেভেলটা বেশি থাকে তাহলে কি হয় না, আমাদের স্কিন রিলেটেড প্রবলেম হয়। তো স্কিন রিলেটেড যখনই প্রবলেম হবে, তো আমার চুল কোথায়, স্ক্যাল্পে আছে। তো স্ক্যাল্পে যদি প্রবলেম হয় চুলে তো সমস্যা হবেই। দুটো সমস্যা আছে, চুল উঠেও যাবে, ড্যান্ড্রাফও হবে, চুল তাড়াতাড়ি তোমার পেকেও যাবে। তো আমরা করে দিই ওই ডাই মেখে একটু ঠিক করে নিই, ভালো ভালো একটা তেল, শ্যাম্পু, অর্গানিক এই জিনিস ওই জিনিস আমরা ব্যবহার করে নিই। তার ফলে কি হয়, কিছুদিন ভালো থাকে, কিন্তু আবার সেই অবস্থার মধ্যেই চলে যাই। কেন? আমরা ওই স্ক্যাল্পের জন্য কিছু করি না। তো স্ক্যাল্পের জন্য না জেনেও কিছু করা উচিত নেই। আমি কোনো আমাকে পেশেন্ট বলে আমি এটা করব, আমি বলবো না। কেন? তুই আগে রিপোর্ট করো তোমার রিয়েলি কি প্রবলেম। তোমার যদি লিভার রিলেটেড কোনো প্রবলেম হয় আলাদা উপচার করতে হবে, থাইরয়েডে আলাদা, এবং তোমার আইজি লেভেল জন্য আলাদা তোমার উপচার করতে হবে। একদম, আমরা আমাদের বিষয়ে আসবো, তবে তার আগে আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শাশ্বত ঘোষ বলছিলাম, বেহালা ঠাকুরপুকুর থেকে। ওকে, শাশ্বত, বয়স কত আর সমস্যা কি? বয়স হচ্ছে 21। আমার একটু স্পিচের সমস্যা মানে রয়েছে, তো সেটা কি কোনোভাবে আয়ুর্বেদের মাধ্যমে আমি ঠিক করতে পারি? একদম, তোমাদের স্ট্যামারিং এর প্রবলেম আছে। আর এই যে স্ট্যামারিং এর প্রবলেম, তুমি শুনতে জানো থাকো। তোমার মানে তুমি ভাবছো আমার শুধু বলতে অসুবিধা হচ্ছে, স্ট্যামারিং হচ্ছে না, তোমার অ্যাকচুয়ালি লো অফ কনফিডেন্স আছে। তুমি দেখবে তোমার যদি স্ট্যামারিং প্রবলেমই হয়, তাহলে মানে কি তোমার সবার সাথেই হবে। যে ছোট বাচ্চাদের কথা বলো তাহলেও হবে, বড় লোকের সাথে কথা বলো তাহলেও হবে। কিন্তু না, তুমি যদি আমার প্রোগ্রামটা টিভিতে দেখছো, তুমি নিজেই শুনে হয়তো আশ্চর্য করবে যে ডাক্তারবাবু এটা কেন ধরে নিলেন। কেন? দেখো জানো, তুমি যখন ছোট লোকের সাথে কথা বলো না, মানে বাচ্চাদের সাথে, হ্যাঁ বাচ্চাদের সাথে, বা যদি তোমার ওখানে জানো যে আমি একটা রিক্সাওয়ালার সাথে কথা বলছি, মানে একটা ওই রকম হয় না যে ওখানে তো আমি ওর থেকে একটু বড়, তাহলে ওখানেও কনফিডেন্স গেইন আছে, ওখানেও কোনোদিন স্ট্যান্ডিং করবে না। হ্যাঁ, এইবার যদি ওকে বলবো না বাচ্চাতেই আবার তুমি স্কুলে গিয়ে একটা লেকচার দাও, তাহলে ও নার্ভাস হয়ে যাচ্ছে। নার্ভাসের জন্য স্ট্যামারিং। তো ও যখন মার সাথে ঝগড়া করবে, হু 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 করে করে নেবে। যখন বলবে ডাক্তারের কাছে চলো, বলবে তোমার সমস্যা, তাহলে কি ও নার্ভাস হয়ে যাবে। ডাক্তারবাবু এটা আমার সাথে হচ্ছে, এইরকম যা সমস্যাটা হয়, এটা অ্যাকচুয়ালি হয় কি স্ট্যামারিং। আর এখানে দুটো আমার কাজ করে, যেটা ব্রেন থেকে সেরেব্রাল অ্যাট্রফি, যেটা সেরেব্রাল নার্ভগুলো যায়, এখানে আমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে একটা হয়। আর একটা প্রবলেম হয় যদি হার্টে কোনো রিলেটেড আপনার নার্ভ ঠিক মতন রক্ত পাস না করে। তো এই দুটোর জন্য তোমাকে ভালো করে ডায়াগনোসিস করে, আর তোমার বেহালা যখনই তুমি বাড়ি আছে, তাহলে তুমি দুটো জায়গায় আসতে পারো। হয়তো তুমি ল্যান্সডাউনও আসতে পারো, না হলে তুমি আমতলা যেতে পারো। দুটো তোমার কাছাকাছি চেম্বার হবে। তোমার প্রিভিয়াস যা রিপোর্ট আছে ওটা করে নেবে, সঙ্গে যদি আমার কথা মিলে যায়, তাহলে এক কথাই এখন
হেল্পলাইন নম্বরে ফোন করে তুমি নাম লিখিয়ে নেবে। একদম ঠিক কথা। একটি মুভির কথা আমার মনে পড়ছে, সেখানে কিন্তু হিরো এবং হিরোইন দুজনের কিন্তু এই সমস্যা ছিল এবং তারা কিন্তু বলতো যখন আমাদের টেনশন বেড়ে যায় তখন আমাদের স্ট্যামারিং এর প্রবলেম বেড়ে যায়। তো আজকে এই কথাটা শুনে ভীষণ রিলেটেড বিষয়টা মনে হচ্ছে যে সত্যি আমরা যখন নার্ভাস হয়ে যাই কোনো ক্ষেত্রে বা টেনশন করি তখন আমাদের এই সমস্যাটা বাড়তে শুরু করে দেয়। একদম দেখুন ওটা একটা স্বাভাবিক অনেকজনের সাথেই হয়। আসে দেখুন যদি আমিও মানে একটা বয়স থেকে আসলে এখানে আছি, তো আমিও কিছু কিছু জায়গায় গেছি যেখানে না একটু বলতে মানে এটা কি বলবো, এইটা কি বলা যাবে এখানে, তো এইরকম সমস্যা না একটু হয়, কারো বেশি হয় কারো কম হয়। যাদের বেশি হয় তাদের ব্রেন রিলেটেড সেরেব্রাল রিলেটেড একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এটা বলবো না, আপনি তাহলে বলবেন এটা তাহলে তো সবারই হওয়া উচিত, তাহলে ওরই এত বেশি হচ্ছে কেন ওখানে একটা সেরেব্রাল প্রবলেম চলে আসে। ওকে, যেখানে প্রবলেম সেখানে নিশ্চয়ই তার সমাধান রয়েছে এবং আপনি আপনার কাছাকাছি কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, সমস্যাকে ফেলে রাখবেন না। যদি মনে করেন যে আয়ুর্বেদের শরণাপন্ন হব, যদি মনে করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেব, তাহলে কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, সেই নাম্বার আপনার মোবাইলে হোক যেখানে হোক নোট করে রাখুন এবং আপনার সময় অনুযায়ী একটু তাড়াতাড়ি করে ফোন করে আপনার কাছাকাছি চেম্বারটি জেনে যোগাযোগ করুন। আমি জানি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন যে অ্যাঙ্কোলাইজিং নিয়ে কেন সুস্মিতা আলোচনা করছে না। ডাক্তারবাবু, আমি একেবারে আলোচনাতে চলে যাব, যেহেতু এত ভয়ঙ্কর এত মর্মান্তিক একটা সমস্যা, তো সবার জেনে রাখা উচিত যে সিমটমটা কি সিমটম আমার নিজের বা আমার পরিবারের কারোর লক্ষ্য করলে আমি সাথে সাথে একজন চিকিৎসকের কাছে যাব। একদম, আমি বলেও ছিলাম যে একটু আগে তুমি বললে না পেটের সমস্যার জন্য হলো, তাহলে আমি বললাম এখান দিয়ে তোমাকে একটা রিলেটেড কথা ওখানে বলবো। ও দেখো ও গ্যাসের প্রবলেম, আর কি বললো আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, ওকে ও গুরুত্ব দিচ্ছে না। এইবার কি হয় আমাদের ছোটবেলার মধ্যে অনেকটা খেলতে খেলতে কোমরে চোট হয়ে যায়, স্পাইনে সার্ভাইকালে চোট হয়ে যায়, ডরসাল যেটা কোমর আর পিঠে যেটা পিঠ বলা হয় ওই পিঠে চোট হয়ে যায়। তো এই ধরনের চোট না আমাদের লাগে, তাহলে আমরা বয়স কম কিছু হয়নি, এই ব্যথা হচ্ছে একটু বাম লাগিয়ে নিই, একটু এই লাগিয়ে নিই, কোনো স্প্রে করে নিই। তো এই যা জিনিসটা আমরা কন্টিনিউয়াসলি ব্যথা আছে ওখানে, কিন্তু আমরা ওই জেনেও মানে না জানা মতন করি যা ঠিক আছে হলো ও বয়স আছে হতে হতে ভালো হয়ে যাবে, একটু ভালো করে একটু শেভ করে নাও, এটা করে নাও। এই যে কন্টিনিউয়াসলি আমরা প্রবলেম দিয়ে মানে কোনো গুরুত্ব দেব না, তাহলে কি হয় জানো এখানে শুধু হার্টে প্রবলেম হয় না। দেখো যেখানে হাড় আছে না সেখানে ব্যথাটা থাকবে, বয়স হলে ব্যথাটা আবার বাড়বে, এটা হয়। কিন্তু সব থেকে বেশি নার্ভ সাপ্লাই স্পাইনের কাছে আছে। আমাদের বডি অর্গানের মধ্যে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে সব থেকে বেশি কোথায় তোমার শিরা আছে আর কোথায় দিয়ে তোমার পুরো ব্লাড থেকে ওটা সাপ্লাই করছে বা অর্ডার দিচ্ছে, সেটা হচ্ছে স্পাইনে, টোটাল স্পাইনাল কর্ড মানে বুঝে নাও কি আছে, কর্ড মানে তার, আমরা বলি না কর্ড আছে, তাহলে কর্ড মানে তার হলো। তো সব থেকে স্পাইন থেকে কার্ড অনেকগুলো তোমার 32-এ বেশি শিরা সাপ্লাই করে রক্ত। ওই জন্যে কি হয় যখন আমাদের চোট লাগে, তুমি যদি জানো না যে আমার হাতে চোট লাগবে, তো তোমার হাত যদি জানতো তাহলে তোমার হাত পিছনে চলে আসতো, কিন্তু এটা কোনোদিন পসিবল হয় না। যদি তোমাকে ব্রেন দেখে মানে সার্ভাইকাল স্পাইনে তোমার যা শিরা আছে ও তোমাকে বলবে যা দেখো তোমার হাতে কেউ মারতে আসছে, তুমি হাতটা পিছনে সরিয়ে দাও। যদি আমরা চোট দিয়ে দেখে নিচ্ছি আমাদের স্পাইন আমাকে অ্যালাউ করে দিল, এটাই হলো। এইবার যদি আমরা মুখটা একটু ঘুরিয়ে বসে আছি আর ওখানে যদি কেউ মারতে যায় আমরা কোনোদিন হাত সরাই না, কেন আমরা হাত কোনো জানে না। আমাদের যা মানে অর্ডার দেওয়া আছে প্রথম হচ্ছে সার্ভাইকাল, তারপরে হচ্ছে টোটালি স্পাইন, এখান থেকে সব শিরা খেলা আছে। তো এই যে জিনিসটা যখনই কর্ডের মধ্যে কোনো প্রবলেম আসে তাহলে আমাদের একটা অংশ অবশ হতে চালু হয়ে যায়। তো আমি বলবো যখনই কোমরে চোট হলো, পিঠে চোট হলো, স্পাইনে চোট হলো, ছোট বাচ্চা হো, বয়স্ক হো, মিডল এজ হো, ইয়াং এজ হো, কোনোদিন অবহেলা করবে না। আমি কিছুদিন আগেই আমি একটা ট্রেনে জার্নি করছিলাম, আমি কুচবিহারে গিয়েছিলাম। তো আমি ট্রেনে আসছিলাম, তাহলে একটা আমাদের মতনই আমার মতনও বয়স বলবো না, আমার থেকে কম বয়সে বলছি আমার কোমরে অনেক ব্যথা করে। একবার আমার না ক্রিকেট খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম, কন্টিনিউয়াসলি থেকেই গেল এটা। তো এই যে জিনিসটা ওই জিনিসটা এখনও বুঝছে না, কিন্তু হয়তো আরও 5-6 বছর পরে যখন ও সমস্যা একদম বেড়ে যাবে আর ইঞ্জেকশন নিয়ে ও পুরো অবহেলা হয়ে যাবে, তারপরে কি হবে অনেকগুলো শিরা বসে যাবে।
তাহলে এটা একটা অ্যাটাক হবার চান্স হবে। মানে এটা আমাদের প্রথম একটা দিক সচেতনতার, যে এক তো আমাদের খাবারের দিকটা একটু সচেতনতা অবলম্বন করতে হবে, দ্বিতীয়ত যদি কোথাও পড়ে যাই চরম পর্যায়ে একটা চোট লাগে তাহলে সেই চোটটা ভুলে যাব না, সেই চোটটার জন্য ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে এটা ভেবে নিয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমাদের নিতেই হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমার নাম হচ্ছে জয় হালদার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বনগা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? মানে বছর 7-8 আগে আমি মানে খেলাধুলো করতাম, তা পড়ে যাই, পড়ার পর মাথায় সরে যায়। আচ্ছা তখন তো মোটামুটি অপারেশন করেছি, এখন আবার হঠাৎ করে আমি একটা মানে বাইক চালাতে গিয়ে পড়ে আবার সেই ব্যথাটা আবার মানে বেড়ে গেছে। বুঝতে পারছি না যে মানে ওয়াপতেও যাচ্ছে রাস্তায় করে, যখন শুনছি হাঁটা চলা ঠিক আছে, যখন টেস্ট করে হয় তখন পাস হয়ে যাচ্ছে, ব্যথা করছে। ওকে, তো দেখো তুমি একটা এক্সরে যখনই করবে না, শুনতে থাকুন। এক্সরে থেকে আরো ভালো হবে যদি তুমি এমআরআই বা সিটি স্ক্যান করে নাও, আরো ভালো হবে। কেন ওখানে না টোটালি কোন শিরার মধ্যে তোমার প্রবলেম, তোমার হাড়ে কোনো প্রবলেম নেই। একটু আগে তোমাকে বললাম না, প্রথম অ্যাটাক কি শিরাতে করে, ঠিক আছে? আর হাড়ে সমস্যা হলে না কোনো ভয় নেই, ও চোট আছে, তোমার বয়স হলে আবার বাড়বে কম হবে ওই রকম। তো হাড়ে হলে সমস্যা নেই, কিন্তু নার্ভে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা হয়। তো তুমি এমআরআই বা সিটি স্ক্যান করবে, তাহলে তুমি ওখানে ভালো মতন বুঝতে পারবে। তো যদি তুমি দেখো যে আমার নার্ভে সমস্যা হয়ে গেছে, এখানে তোমাকে বলবো কোনো ব্যথা ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করবে না, তুমি ওকে সারাতে চেষ্টা করবে। আর ওই নার্ভের সমস্যা কখন সারবে, যখন তোমার ব্লাড অফ সার্কুলেশন ভালো হবে। যদি সার্কুলেট তোমার ব্লাড ভালো করতে পারে, ব্লাড যতই পাতলা হবে আর সার্কুলেশন যতই ভালো হবে, তোমার নার্ভে কোনো রকম সমস্যা আসবে না, ঠিক আছে? আর সব থেকে যে কোনো রোগী মেন দরকার আছে ডিসিপ্লিন। তো এইবার যদি তুমি ভেবে নিয়েছো আমার এই সব প্রবলেম আসছে, তার জন্যে যেই ডাক্তার বলছে, তুমি যেই কোনো ডাক্তার, আমি বলবো না তুমি আমার কাছেই আসো, তুমি যে কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, ও তোমাকে যদি যেইভাবে বলে দিচ্ছে, তোমাকে যদি বলছে বাইক তুমি 40-এর উপরে স্পিডে চালাবে না, বাইক চালালে বাম্পার একটু আস্তে করে চালাবে, এই যে ডিসিপ্লিনটা যদি তুমি মেনে নাও না, তাহলে তুমি এই মানে এই রোগ থেকে তুমি অনেকটা তাড়াতাড়ি একটা স্যাটিসফাই রেজাল্ট পেয়ে যেতে পারবে। একদম, আমরা অবশ্যই বিষয়ে যাব, তবে তার আগে আমাদের বন্ধুদের যারা আমাদের এই মুহূর্তে টিভির সামনে উপস্থিত রয়েছেন প্রত্যেককে বলবো একটু নাম্বারগুলো নোট করবেন, 9830235527 বা 9830235537, এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে, আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে এবং অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে যদি আপনি চান, যদি আপনি নিজেকে ভালোবাসেন, যদি নিজেকে ভালো রাখতে ইচ্ছে প্রকাশ করেন। কলকাতার যদি আপনি বন্ধু হন তাহলে 3টি চেম্বার রয়েছে, মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন এবং হাতিবাগান। হাওড়ায় কিন্তু শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং বকুলতলাতে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু অবশ্যই চেম্বার পেয়ে যাচ্ছেন আমতলাতে। হেড অফিস মধ্যমগ্রাম, চাইলে আপনি অবশ্যই হেড অফিসেও যোগাযোগ করতে পারেন। দূরের বন্ধুদের বলবো আপনারা চাইলে মধ্যমগ্রাম চেম্বার হেড অফিসে যোগাযোগ করতেই পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। মেদিনীপুরে 3টি চেম্বার পাচ্ছেন, মেচেদা, হেরিয়া, খড়গপুর। তাছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। দূরের বন্ধুদের জন্য ত্রিপুরা, আসাম অর্থাৎ গুয়াহাটিতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে দিল্লিতে, আপনি যদি চান তাহলে অবশ্যই দিল্লিতে কিন্তু যোগাযোগ করতেই পাচ্ছেন, বা আপনার পরিচিত কোনো বন্ধুরা যদি দূরে থাকেন তো তাদের কিন্তু জানিয়ে দিতে পাচ্ছেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সেখানেও রয়েছে। ডাক্তারবাবু, আপনি খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন যে কি কি সমস্যার কারণে ভবিষ্যতে গিয়ে সেটা অ্যাঙ্কোলাইজিংয়ের দিকে একটা ইউটার্ন নিতে পারে, কিন্তু পাশাপাশি আমি এটাও জানবো হয়ে গেল হয়তো আমার অ্যাঙ্কোলাইজিংয়ের সমস্যা, তো কি সিমটম দেখে আমি বুঝতে পারবো যে এটা এমনি কোনো আর্থারাইটিসের সমস্যা না, এটা অ্যাঙ্কোলাইজিং হতে পারে? দেখো, যখনই তোমার কোমরে ব্যথা আছে আর তোমাকে আমি যদি তুমি আমার সাথে কথা বলছো আর আমি ঘাটটা যদি এইভাবে ঘোরাতে না পারি, মানে আমার এই প্রবলেমটা অলরেডি অ্যাটাক করে গেল। দেখবে যারা তোমার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস হয়, যদি তুমি আমার সাথে কথা বলবে না, তুমি আমাকে ডাকবে, তাহলে আমি না এইভাবে করে ঘুরবো, এই যে টোটাল স্পাইন স্টিফ হয়ে যাবে। মানে আমি কোনো জিনিস এরকমও করতে পারবো না, পিছনেও যেতে পারবো না, ঘাটটাতে এইভাবেও ঘোরাতে পারবো না, টোটাল স্পাইন ওটা স্টিফ হয়ে যাচ্ছে। কেন ও জানে যদি এইবার আমি ঘোরাই তাহলে এইবার পড়েই যাব। এই যে বললাম না, বিল্ডিং যদি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এইরকম করে আছে তবে ঠিক আছে, এইবার বিল্ডিংটা তো তুমি কোনোদিন ধ্যান করলো না, এইবার পুরো হয়ে যাচ্ছে টেড়ামেড়া।
এইবার যদি একটা জায়গায় তুমি চাপ পড়বে, হু হু করে পুরো বিল্ডিংই পড়ে যাবে। তো এইরকমই করে, কেন ও জানে যদি আমি একটু জোর করে মুখটা ঘোরাতে চেষ্টাও করব, তারপরে তো আমি আর বিছানা থেকে আমাকে কেউ তুলতে পারবে না। ওই জন্য ও পুরো বডি মুভমেন্ট করতে আরম্ভ করে দেয়। যখনই ও বডি মুভমেন্ট করতে আরম্ভ করে দাও, ওর অলরেডি অ্যানকিলোজিং স্পন্ডালাইটিসের পেশেন্ট আছে। তাহলে বেশ, এগুলো হচ্ছে সিমটম। তাছাড়া আরো আমরা এই বিষয় নিয়ে আলোচনা আসবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, একটু জোরে বলবেন, কি সমস্যা? আমার মায়ের একটু সমস্যা। মা না এই এক সপ্তাহ খালি কানটা খুব যেন কটকট করছে, আর কানটা ভারী হয়ে আছে। আর বেলা থেকে হচ্ছে ওটা, মানে দুপুর বেলা থেকে ওই জিনিসটা হচ্ছে, সকালের দিকে হচ্ছে। বেলার দিকে হচ্ছে? বলে যদি তো হাঁটুতে হচ্ছে? হাঁটুতে সমস্যাটা কোথায় হচ্ছে বললেন? কানে কানে কানের সমস্যা। কানে? আর বিকালে মানে কিছু ঠান্ডা লাগবার পরে হচ্ছে না, মানে ওয়েদারটা যখন সূর্য অস্ত হচ্ছে তারপরে হচ্ছে? তো চান করার পর হচ্ছে, চান করার পর। চান করার পর হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, তুমি শুনে নাও কেন এটা হচ্ছে। তোমার মায়ের একটা ইএসআর রিপোর্ট করে নাও, ঠিক আছে? ওকে তুমি কোনোদিন ভালো মতন তুমি কোনোদিন ওর শরীরের উপরে চর্চা করলো না। তো তোমাকেও বলতে পারি, কেন তুমিও তোমার মা আছে, তো মা তো তোমাকে অনেকদিন ভালো করে দেখেছে, কিন্তু এইবার তুমিও ওকে ভালো করে দেখছো না। ইএসআর লেভেল কখন বেড়ে যায়? যখন তোমার শরীরে যা আছে না, শরীর রোগ থেকে লড়ার ক্ষমতাটা কমে যায়। মানে তোমার একটু ঠান্ডা লাগলেই তোমার কানে ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিছু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কানে ব্যথা হয়ে যাচ্ছে। জোরে হাওয়া চলছে তাহলে কানে ব্যথা হয়ে যাচ্ছে। এটা আমাদের ইএনটি মানে টাং, ঠিক আছে, জিভে আর তোমার নোজে আর কানে, এই তিনটে সমস্যা কেন হয়? যখন তোমার ব্লাডের মধ্যে ইনফেকশন জাতীয় জিনিসটা বেড়ে যায়। তো তোমাকে একটা অ্যান্টিসেপটিক মতন কোনো জিনিস খেতে হবে, শুধু ব্যবহার করলে কোনো দিন হবে না। অনেকগুলো ওষুধ আছে যেটা তোমার সেপটিকতে কাটায়। তো যখনই তোমার শরীরের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া জীবাণুটা বেশি হয়ে যায়, তাহলে এই ধরনের সমস্যা হয়। আর এখানে আমরা পাগল মতন কী করি, এই কানের ড্রপ কিনে দাও, এই কানের ড্রপ কিনে দাও, মানে শুধু 2 মাস 6 মাস আমরা কানে ড্রপ দিয়ে দিয়ে আর ওই জিনিসটা করে দিই। তাহলে কি হয় জানো, ওখান দিয়ে আরও ব্লকেজ চলে আসে। এটা কোনোদিন করবে না। আরে তুমি যত টাকা দিয়ে ওই কানে ড্রপ করবে না, আগে তুমি একটা ভালো ডাক্তারকে দেখিয়ে নাও না, ও তোমাকে ভালো অ্যাডভাইস তো দেবে। তো যে কোনো ডক্টরকেই তুমি দেখাতে পারো, তুমি ইএনটি ডক্টরেও দেখাতে পারো, তুমি আমাদের সাথেও আসতে পারো, তোমার যেখানে খুশি হয়, তোমার যেখানে সুবিধা হয়। কিন্তু ওই জিনিসটা হচ্ছে আর আমরা লক্ষ্য করবে না, এটা কোনোদিন করবে না। মা ছোটোবেলা না, যখন আমাদের 2টো পাতলা পায়খানা হয়ে যেত না, সঙ্গে সঙ্গে বলতো এই ডাক্তার দেখাবো। তাহলে কি হয় না, বাড়ির মধ্যে যারা বয়স্ক লোক থাকে, মানে বুড়ি দাদি, কি বলবো, দিদা আছে, ঠাকুরমা আছে, ওরা বলে দিত 2টো তো পায়খানা হয়েছে, এটা খাওয়াও ভালো হয়ে যাবে। তো মানে মায়ের দিনলা খুব কমল আছে, যা কিছু হয়ে গেলে নিয়ে যাই। তো ওখানে আমাদেরও রেসপন্সিবিলিটি এখন ওটাই হয়ে গেল, যা যখন মা একটু বয়স হয়ে গেল আর আমাদের ওই ক্ষমতাটা আছে, তাহলে ওই জিনিসটা কোনোদিন অবহেলা করবো না। কেন, ছোটোবেলার মধ্যে তাও এক্সপেরিমেন্ট করা যায়, কিন্তু বয়স্ক লোককে কোনোদিনই এক্সপেরিমেন্ট করতে নেই, ঠিক আছে? কেন ওর নার্ভের কী কী সমস্যা আছে তুমি হয়তো জানো না। আমাদের কাছে যে কোনো পেশেন্ট যে কোনো রোগ নিয়েই আসে, কিন্তু আমি ওকে হিস্ট্রি জানি, যে তুমি কী রোগের জন্য কী ওষুধ এখন খাচ্ছ সেটা আগে বলো। তুমি কোনো প্রেশারের ওষুধ খাচ্ছ, কোনো থাইরয়েডের ওষুধ খাচ্ছ, ও শুধু আমার কাছে একটা অস্টিওআর্থ্রাইটিসের জন্য এলো, আমি তাকে ওষুধ দিয়ে দিলাম, আর জানলামই না যে ও সুগার পেশেন্ট। হয়তো আমার কোনো ওষুধের মধ্যে মিষ্টি ছিল, ও অস্টিওআর্থ্রাইটিস কমে গেল, কিন্তু ডায়াবেটিস বেড়ে গেল। তো এই জিনিসটা কোনোদিন দেখো একটা ডক্টর করবে না। তো তোমাকে আমি বলবো তুমি যে কোনো একটা ডক্টরের সাথে পরামর্শ করতে পারো, বা যদি তুমি চাও আমাদের সাথে পরামর্শ করা, তাহলে নিশ্চয়ই একটা হেল্পলাইন নম্বরে ফোন করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, তোমার যতই শীঘ্রই তোমার ডেট আসবে তোমাকে জানিয়ে দেওয়া হবে। একদম, প্রত্যেকটি মানুষের মধ্যে না পরিপাটি ব্যাপারটা ভীষণ প্রয়োজন, এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক যতজন রয়েছে প্রত্যেকের মধ্যে এই পরিপাটি বিষয়টা ভীষণ রকমভাবে রয়েছে। মানে আপনি নিশ্চিন্তে এই চিকিৎসকদের কাছে যেতে পারেন, আপনাকে কোনো রকম আর দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা নেই, কারণ ডাক্তারবাবুদের দায়িত্ব হয়ে যায় আপনার কী অসুখ ছিল, কী অসুখ বর্তমানে রয়েছেন, কোন কোন অসুখকে সারাতে হবে, কতটা তাড়াতাড়ি সারানো যেতে পারে, কিভাবে সাইড এফেক্ট অনেক কম রেখে আপনাকে সুস্থ করা যেতে পারে,
পারে, সবটাই দায়িত্ব বা গুরু দায়িত্ব কিন্তু তাদের হয়ে যায়। সে কারণে আপনি চাইলে নির্দ্বিধায় কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতেই পারেন। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার দিদি, আমি বালিগঞ্জে বলছি। বালিগঞ্জ থেকে বলছেন? হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা এই ওয়েদারে ঘাটে ঘাটে ব্যথা হচ্ছে সব। ঘাটে ঘাটে ব্যথা। আপনার বয়সটা কত দাদা? বয়স আমার 32। 32 বছর। আচ্ছা, সব থেকে বেশি কি ছোটই বোনের মধ্যে ব্যথা হয়? মানে আঙ্গুলে, পায়ে আঙ্গুলে, এই এলবো জয়েন্টে এইসব জায়গা বেশি ব্যথা হয়? না, এই ঘাটে ঘাটে। হ্যাঁ, ছোট গাঁটগুলোতে বেশি ব্যথা হয়, মানে আঙুলের গাঁটে বা ছোট ছোট যে জয়েন্টগুলো রয়েছে সেখানে বেশি, নাকি বড় জয়েন্টে বেশি ব্যথা হয়? ছোট ছোট জয়েন্টের থেকে ব্যথাটা বেশি। ছোট ছোট জয়েন্টগুলোতেই বেশি ব্যথা হয়। ঠিক আছে, আপনি শুনুন। শুনুন। দেখুন, আমি কেন জিজ্ঞেস করলাম, কেন কি না এখানে দুটো রোড ডিফাইন করতে পারি। যদি ছোট বোনের মধ্যে বেশি ব্যথা হয় তাহলে ও কোনো রুমেটয়েড আর্থ্রাইটিসে অ্যাটাক আসছে বা হয়ে গেছে। আর যদি ও বলতো না আমার ছোট জয়েন্টে তো হয় না, আমার হাঁটু, কোমর, এই তোমার শোল্ডারে এইসব জায়গা বেশি হয়, তাহলে এখানে দুটো হতে পারে। সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো পেশেন্টকে জানতে হবে ও রুমেটয়েড হয়েছে না অস্টিও হয়েছে। কেন রুমেটয়েডের জন্য টোটাল ট্রিটমেন্ট আলাদা, আবার অস্টিওর জন্য টোটাল ট্রিটমেন্ট আলাদা। যদি অস্টিও হয়ে থাকে তাহলে কি হলো, ও বয়স অনুযায়ী ও খুব বেশি পরিশ্রম করে নিয়েছে, ওই জন্যে ওর অস্টিওআর্থ্রাইটিস মাত্র 32 বছর বয়স বললে হয়ে গেল। আর এইবার যদি বলবো রুমেটয়েড আর্থ্রাইটিস, তাহলে জানো ও খুব খাবার পছন্দ ছিল, খুব বেশি তেল, ঘি, অয়েলি, ফাস্টফুড এই ধরনের জিনিস খেয়েছে, কোনো ডিসিপ্লিন ছিল না লাইফে। সকালে ওটা এটা খাচ্ছি, দুপুরে ওটা খাচ্ছি, বিকালে খেলাম না, আবার তারপরের দিন ডবল খেয়ে নিলাম। এই ধরনের যদি মানুষের হ্যাবিট হয় তাহলে ও রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে অ্যাটাক করে। আর ও যে বলছে আমার ছোট বোনে হচ্ছে, তাহলে আমার একটু সন্দেহ আছে। আমি কোনোদিন শিওর বলবো না, কেন উইথাউট রিপোর্ট তো আমি কোনোদিন বলবো না, তো রিপোর্ট করতে হবে। আর আমার যা সন্দেহ হচ্ছে ও রুমেটয়েড আর্থ্রাইটিস হবে। তো সবটাই সন্দেহের উপর। তবে ডাক্তারবাবুরা ভীষণ রকমভাবে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করতে পছন্দ করেন, রিপোর্ট করাটা ভীষণ জরুরি। তাই আপনি যদি আপনার কোনো রিপোর্ট করা থাকে তাহলে অবশ্যই তো নিয়ে যোগাযোগ করতে হবে, আর না হলে কিন্তু রিপোর্ট করেই আপনার ট্রিটমেন্ট কিন্তু শুরু হবে। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি, অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, এবং আমরা কিন্তু অ্যাঙ্কোলাইজিংয়ের মতন সমস্যাও আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা রাখি, যেহেতু এই সমস্যাটি কিন্তু মারাত্মক জটিল একটি সমস্যা। ডাক্তারবাবু, ঠিক এই প্রশ্ন দিয়ে আমরা আবারও আলোচনায় আসব যে অ্যাঙ্কোলাইজিং কারোর হয়েছে এবং সে ভাবতেই পারে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমি কি যেতে পারি? একজন আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে ওনারা কি এর সম্পূর্ণ ভালো করার চিন্তা ভাবনা করতে পারে? আমরা ঠিক এই উত্তরগুলোতে আসবো। জানি এই মুহূর্তে আপনি হয়তো আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে এই ধরনের একটা প্রশ্ন ভাবতেই পারেন, তবে তার আগে কি আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ছেলেকে দেখিয়েছিলাম, সুস্থ আছে, আমি আরেকজনকে দেখাতে চাই। আচ্ছা, আগে শুনবো ছেলের কি সমস্যা হয়েছিল। আগে পেটে যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা, আপনি বলছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে আপনার ছেলে এখন ভালো আছেন। ভালো আছে, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি ওই জন্য একবার দেখাতে যাই। আমার নাতনিকে, ওর 12 বছর বয়স, মুখে খুদি খুদি মানে চুনো চুনো মতো ব্রণ হয়েছে, তো ওইটা মানে সুস্থ ভালোভাবে হয়ে যাবে। এটা আমি যা যা রং করার জন্য ওর মাঝারি রংটা পরিষ্কার করতে চাই। আচ্ছা, ওর এখন এই প্রবলেমটা মানে জাস্ট ওর 1 মাস 2 মাসের মধ্যেই হয়েছে, বেশি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে শুনুন, বলছি। এইগুলো ডাক্তারবাবু আপনি ভীষণ ভালো বলেন, এত সহজে একটা রোগকে ধরে ফেলেন, আমার মনে হয় এটা অভিজ্ঞতা। আচ্ছা, প্রথম তো বলবো আপনার যে এই কলটা কিছু কিছু জানেন, মানে কিছু কিছু পেশেন্টের জন্য অক্সিজেনের কাজ করে। অনেকজন পেশেন্ট বলে, জানেন আমি না একটু চিন্তা ভাবনা ছিল যে আপনার চেম্বারে যাব, কিন্তু ওই জানেন ওই দিন প্রোগ্রাম দেখলাম, ওই একটা মহিলা বললো আমি ভালো হয়ে গেছি, আমার মনে সাহস হয়ে গেল, আমিও চলে এসেছি। তো এই কিছু কিছু পেশেন্টে অক্সিজেনের কাজ করে। আচ্ছা ঠিক আছে, এটা একটা আলাদা কথা হলো। এইবার আপনাকে যেটা আমি বললাম, যে কেন আমি বললাম ওর 1 মাসে বেশি হলো, কেন যদি আমার প্রোগ্রামটা আপনারা ডেইলি দেখেন তাহলে জানেন আপনারা না কিছুটা একটু রিমাইন্ড করুন, মাইন্ড ওখানে চলে আসবে। আমি বলেছিলাম শরীরের রক্ত না পিউরিফায়ার দূষিত এই দুটো সিজনের মধ্যে বেশি হয়, একটা ডোলের সময়, একটা তোমার হয় যেটা কালী পুজোর সময়। এই সময় দুটো সময় কি হয় না, যখন ওয়েদার চেঞ্জ হয় না, তো আমরা ব্লাডকে আমরা বডিতে তো একটু চেঞ্জ করে নিই,
এই গরম হয়েছে বাবা একটু এসি চালিয়ে দে, এই পাখা চালিয়ে দে, এটা আমরা করিনি। জামা কাপড় একটু হালকা পরবো। এইবার যদি ঠান্ডা এসছে তাহলে আমরা ফোট ভালো করে দেবো, একটু জানলা বন্ধ করে পাখা সব বন্ধ করে দেবো। ব্লাডকে কী করে ভালো করবে? ব্লাডও তো পিউরিফায়ার, ব্লাডও তো দরকার আছে, কিন্তু ও কথা বলতে পারে না। তো যার কথা বলতে পারে না ও মরো। এখানে কি হয় না, এই যে দুটো সিজন, যখন দোলের সময় আর কালী পুজোর সময়, এই সময় না আমাদের রক্তকেও একটু পিউরিফায়ার, ওতেও একটু চেঞ্জিনের দরকার আছে। আমরা হয় না 1 বছর কাজ করার পর একটু পুজোতে একটু ঘুরতে যাই, একটু মাইন্ডটা না ফ্রেশ করি, তো আমাদের ব্লাডটাও ফ্রেশ করতে হবে। ব্লাড কী করে ফ্রেশ হবে? ব্লাড ফ্রেশ হবে ব্লাড পিউরিফায়ার। যদি একটা আমরা ভালো করে ব্লাড পিউরিফায়ার ওষুধ কোনো রোগ না হলে যদি আমরা বছরে 2 বার 15 দিন খেয়ে নেবো না, শুধু এই স্কিন রিলেটেডই না, অনেকগুলো প্রবলেম তোমার ভালো হয়ে যাবে। দেখবে যারও পিম্পলস, অ্যাকনি, ব্রণ এই ধরনের সমস্যা না ঠিক এই সিজনে একবার হবে। আচ্ছা এখন যদি কারো হয় না তাহলে বলবে দেখেছো কি গরম পড়েছে তার জন্য তো হলো, কিন্তু ওই পেশেন্টই আবার একবার কালী পুজোর সময় হয়, তাহলে ওই সময় তো গরম থেকে ঠান্ডা আসছে, তাহলে কেন হয়? ও তোমার তো ঠান্ডাও সহ্য হয় না। আশেপাশে লোক গেলে তোমার গরমে প্রবলেম, ঠান্ডাও, কি মানুষ তুমি, তোমার কি মানে মাঝখানে যাবে তার ওটাই তোমার জন্য ভালো, তো তোমার জন্য না, এটা ব্লাডের জন্য ভালো। তো ব্লাডকে যদি আমরা পিউরিফাই করি তাহলে এই সমস্যাটা আর হবে না। তো আপনার ছেলে ভালো হয়েছে, তো আপনি অবশ্যই নাতিকে, আপনারা আর কিছু বলার দরকার নেই, আপনি আসতেই হবে আর নামটা লিখে চলে আসুন একদম। আপনি যেটা ছেলে মতন স্যাটিসফাই রেজাল্ট পেয়েছেন, আপনি নাতির জন্যও স্যাটিসফাই রেজাল্ট পাবেন। কারণ এজটা 12 প্লাস, মানে 13 থেকে ওই টিন এজটা আমাদের কিন্তু শুরু হয়ে যায়, ঠিক টিন এজে কিন্তু এই ধরনের সমস্যাও কিন্তু বাড়তে থাকে। তো একটু পরামর্শ নিন না, সারাটা জীবন স্কিনটাকে অন্ততপক্ষে কিন্তু ভালো রাখতে পারবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার, নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দিদি ভাই, কি সমস্যা? পায়ের ওই গলাটা মাঝখানে খুলে ব্যথা তারা হয়ে গেছে, আর ওই ধরা তারা হয়ে গেছে, মানে তা বলতে গেলে একটা অস্বস্তি করতে হতো, লাগছে না কিন্তু গলাটা অস্বস্তি হচ্ছে। এটা আপনার সমস্যা তাই তো? না, মায়ের সমস্যাটা কি টেস্ট করে নিয়ে ওখানে আর কি দেখাতে যাবো আর কি, আপনাদের ওই ডাক্তারকে দেখা যাচ্ছে, কোন টেস্টটা করে নিয়ে যাবো, জানলে সুবিধা হয় আর কি। আচ্ছা, কোন টেস্টটা করে নিয়ে আসবেন আগে, তারপরে উনি আসবেন আর কি? আপনার যা আমি কোনোদিনই, হ্যাঁ ঠিক আছে, শুনুন, আপনি শুনুন। দেখুন আপনার যে কোনো সমস্যা হলে না, যে কোনো মানুষকে, শুধু আপনাকে না, কেন অনেকজন হেল্পলাইন নম্বরে ফোন করে, আচ্ছা যারা হেল্পলাইন নম্বর ধরে না, ও আমাদেরকে পাগল করে দেয়, স্যার ওই রকম পেশেন্ট এলো, আমি কি টেস্ট করে বলবো নিয়ে আসুন বলুন তো। তো দেখো তোমার কি হয়, যখনই ব্লাড টেস্ট করতে হয় তোমাকে ব্লাড দিতে হয়। এইবার কি হয়, তোমাকে আমি বলে দিলাম তুমি থাইরয়েডের রিপোর্ট করে নিয়ে আসবে, একটা ইএসআর করে নিয়ে আসবে, একটা আইজি করে নিয়ে আসবে, এখানে শুনে। কিন্তু যখন ওই পেশেন্টই আবার চেম্বারে আসে না, তাহলে বলেন ডাক্তারবাবু জানেন আমার এটাও আছে, আমার সেটাও আছে, তাহলে কি হলো, আরও 2টো টেস্ট। তাহলে ওই পেশেন্টই আবার বলে ডাক্তারবাবু এই তো রক্ত দিলাম, আবার 15 দিন পরে রক্ত দিতে হবে। তো দেখো আমার কাছে আসার আগে তোমার যা প্রিভিয়াস রিপোর্ট আছে তুমি মাত্র শুধু ওটাই নিয়ে আসো, তারপরে কি রিপোর্ট নিয়ে আর করতে হবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ, সুগার জন্য আমরা কি বলি, কারেন্ট রিপোর্ট করে নিয়ে আসবেন। ইউরিন ইনফেকশন আছে, কিডনির কোনো প্রবলেম আছে, ওর জন্য কারেন্ট রিপোর্ট করে নিয়ে আসবে। কিন্তু যেখানে পেশেন্ট জানে না, মানে ভালো করে ডায়াগনোসিসও জানে না, ডায়াগনোসিস মানে তুমি কি রোগ হয়েছে সেটা তুমি জানো না, তুমি আন্দাজ লাগাচ্ছ এটা আমার হতে পারে, হয়তো এটাও আমার হতে পারে। তো যখন তুমি একটা এক্সপার্টের কাছে যাবে, একটা আমাদের কাছে আসবে, তাহলে আমরা তোমাকে সঠিকভাবে কি রিপোর্ট করতে হবে সেটা বলে দেবো। কেন এখানে তোমার মিসগাইড হবে। এখন যদি তোমাকে বলে দেবো 3 রকম টেস্ট, আবার আসার পরে বলো না তোমার তো আরও একটা টেস্ট লাগবে, তাহলে তোমারও একটু রাগ হবে, যা ডাক্তারবাবু আপনিই তো বললেন 3টে, আবার এখানে আবার বলছেন একটা, আমার তো গায়ে এমনি রক্ত নেই। এটা কেউ জানে না যা রক্ত যতই দাও তোমার হেমোগ্লোবিন কোনোদিন কম হয় না। অনেকজন তো ব্লাড ডোনেট করে, তাদের কি হেমোগ্লোবিন কম হয়? কোনোদিন কম হয় না। একদম ঠিক কথা, অর্থাৎ সঠিক পরিমাণে টেস্টটাও কি করতে হবে জানার জন্য একটু চেম্বারে আসতে হবে। জানি আপনারা একটু ব্যাকুল থাকেন নিজেদের পরিবারের সকলকে ভালো রাখার জন্য, কিন্তু ওই যে একটু ডাক্তারবাবুর সঠিক পরামর্শ নিতে হবে, অনেকটা বেশি আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, তাই চলে আসুন এবং তারপর অবশ্যই চিকিৎসা তো রয়েছে আপনাদের সকলের জন্য। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, কি সমস্যা? আমার এই বুকের মধ্যে মায়ের থেকে ধরপর করে বুকের মধ্যে।
আর কাজ বাজ করতে গেলে কাঁপে শরীরটা। আচ্ছা আমি আমার এবারে জিপিএসকে সবই করা আছে, রিপোর্টে প্রায় ভালো আছে, রিপোর্টে কোনো নার্ভের সমস্যা নেই। হুম তারপরে বললো যে বুকের আমার ইকো করা আছে, হুম হুম। ইকোতেও কোনো সমস্যা নেই, কিন্তু বুকের মধ্যে মাঝে মাঝে খুব ধরপড় করে, কাজ বাজ করতে গেলে শরীরটা কাঁপে। আপনি একটু লাইনে থাকবেন। আপনার কোনোদিন কোমরে আঘাত হয়েছিল? কোমরে ব্যথা হয়, পিঠটা সারা পিঠটার মধ্যে ব্যথা হয়। আচ্ছা, কিন্তু যখন আর কাজ আপনি বাজ করি- আপনি যা দুটো পাও মধ্যে যে কোনো একটা পা বেশি করে কাঁপে আর অবশ হয়ে যায়? পাগুলো মাঝে মাঝে একটু ঝিনঝিন ঝিনঝিন হয়ে যায়। দুটো পা সমানভাবে হয় না একটা পা বেশি হয়? দুটো পাই হয় মানে দুটো পায়ে সমানভাবে হয় তো? সমানভাবে। যখন আমি পা ভেঙে যখন হাঁটু ভেঙে বসি খেতে, হুম। তখন কিন্তু পা যেন ঝিনঝিন। কোন দেখো, পায়ে বেশি হয়, কোন পায়ে বেশি হয়, ডান পায়ে না বা পায়ে? দুটো পাই হয়, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। আচ্ছা আপনার কোমরে কি করা আছে? এমআরআই করা আছে? আমার এমআরআই করা আছে, সিটি স্ক্যান করা আছে। লাম্বার স্পাইনাল ডলসাল স্পাইনে এমআরআই করা আছে না? না, আমার ব্রেনটে করা আছে। আর ব্রেনে লাগবে না আপনার। আপনার ডরসাল আর লাম্বার স্পাইনে দেখুন, আপনার যদি এমআরআই করা আছে ওখানে 100% আমি বলতে পারি আপনার কোনো রকম নার্ভের সমস্যা রয়েছে। হ্যাঁ, হাতের সমস্যা এটা আপনার কোমরে আঘাত হয়েছে, কোমরে আঘাত হওয়ার পরে এই রকম সমস্যা হয়েই যায়। আচ্ছা ঠিক মানে আছে? কোমর থেকে সমস্যাটা একদম। আসছে। এটা পায়ের কোনো সমস্যা নেই। ও যতবারই হাঁটু রিপোর্ট করে নাও, যতবারই হাঁটু মানে এমআরআই করে নাও, এবার আপনি শুনুন। ব্রেনে এমআরআই করে নাও, ওখানে রিপোর্ট পাবে না। কিন্তু যখনই ডরসাল বা লাম্বারের মধ্যে তোমার S1 জয়েন্টের উপরে নার্ভের উপরে অ্যাটাক করে না, তাহলে কি হয় জানেন? যদি আমি বাঁ দিকে একটু বেশি চেপে থাকি তাহলে আমার বাঁ পাটা অবশ ঝিনঝিন ভাব, পাগুলো একটু কাঁপতে আরম্ভ করবে। এইবার যদি আমি ডাঁ পাশে বেশি করে থাকি তাহলে আমার ডাঁ পাঁটতে হবে। কোনোদিন সমানভাবে দুটো পাতে হয় না। এইবার যদি বাঁ পা বেশি হচ্ছে তাহলে আমরা দাঁ পা চাপ দেবো, এবার দাঁ পা বেশি হয়ে যাবে, এবার বাঁ পা চাপ দেবো, আবার বাঁ পা বেশি হয়ে যাবে। কোনোদিন সমানভাবে হয় না। তো এটা আপনার দেখুন ডরসাল আর লাম্বারের কোনো রকম সিরা প্রবলেম আছে, নার্ভের সমস্যা আছে। আপনি এমআরআই যখন করেছেন আপনাকে করা উচিত ছিল হোল স্পাইন। আপনি ব্রেনে করেছেন তো আপনি পুরো হোল স্পাইন, সার্ভাইকাল, ডরসাল আর লাম্বার, এই তিনটে স্পাইনে আপনি এমআরআই করুন। আমার যতটা মানে আমি যতটা এক্সপিরিয়েন্স আপনাকে একদম পুরো বলতে পারি আপনার কোনো নার্ভের সমস্যা রয়েছে। বেশ দাদা, অনেকটাই কিন্তু আপনি বুঝে যেতে পারলেন বা সমস্যাগুলোকে আন্দাজ করতে পারলেন। অনেক ক্ষেত্রে আমরা না অতটা মনোযোগ সহকারে তখন ভাবি না যে ঠিক কোন পায়ে ঝিনঝিন করছে, কোন দিকটা বেশি ঝিনঝিন করছে, কোন জায়গাটা আমার বেশি সমস্যা হচ্ছে। যখন ডাক্তারবাবু বলেন তখন কিন্তু একটু সচেতন হই, একটু ভেবে দেখবেন ঠিক এরকমই আপনার হচ্ছে নিশ্চয়ই। তাই ডাক্তারবাবু যে টেস্টগুলো আপনাকে করতে বললেন সেগুলো একবার করুন, করে আপনার কাছাকাছি চেম্বারে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। আপনি যদি চান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকেই আমি ট্রিটমেন্ট নেব। আর আমি যে প্রশ্নটা করেছিলাম ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে অ্যাঙ্কোলাইজিং এর ক্ষেত্রে যে কতটা ভালো ট্রিটমেন্ট আপনাদের কাছে আমরা পাচ্ছি। দেখুন অ্যানকোলজিং স্পন্ডালাইটিসের জন্য এখনও দেখতে পারেন আমাদের মধ্যমগ্রামে যেটা ডেথ কেয়ার ইউনিট, ওখানে দুটো পেশেন্টের এখন থেরাপি চলছে অ্যানকোলজিং স্পন্ডালাইটিসের জন্য। তো দেখো পেশেন্ট কোন স্টেজে আমার কাছে আসছে সব থেকে প্রথম ওটা ডিপেন্ড করে। যদি কম স্টেজের মধ্যে রয়েছে তাহলে ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই যে কিছু কিছু জায়গা কী হয় জানেন, উনি যা বললেন আমি রিপোর্ট করেছি ওখানে কিছু পাইনি, সেম এই একটা উত্তর আমি দেবো। কিছুদিন আগে আমার কাছে একটা প্রবলেম এসেছিল, ওর ডিস্টলিক ডিসফাংশন ছিল, মানে আমার প্রেশার একটা সিস্টলিক হয় একটা ডিস্টলিক হয়। আর ও বলছিল আমার সবসময় একটু বুকে ধরফল করে। তো আমি বললাম আপনার তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে। বলছে না না সব রিপোর্ট করে আছে, এই নিন দেখুন। যখন ও ইকো দেখালো ওখানে লেখা আছে ডিস্টলিক ডিসফাংশন, মানে এটা কী আছে? বলছে আচ্ছা এটা ছিল, এটা তো আমাকে ডাক্তারবাবু কিছু বলেনি। তো আরে না বললে কি আপনার রোদ নেই? রোদ তো আছে, আপনার রিপোর্টেই আছে। তো আপনাকে অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস আগে বুঝতে হবে। এই যে কোমরে ব্যথা হচ্ছে ডাক্তারবাবু বলে দিয়েছে ও কোমরে কিচ্ছু নেই, হয়ে গেল, ও ভালো হয়ে যাবে। তো এই জিনিসটা কোনোদিন করবেন না। যদি আপনি কোনো দেখছেন না এই ডাক্তার আমাকে একটু মিসগাইড করছে, আমি বলবো না আমার মানে অন্য ডাক্তার, তুমি আমারও যদি এক্সপিরিয়েন্স নিয়ে নাও। আমি কোনোদিন নিজেকে ভালো মানে ইয়ে করি না যে আমি সব থেকে ভালো ডাক্তার। তো তুমি যদি আমার সাথেও একটু মিসগাইড হও না, তুমি অন্য ডাক্তারের কাছে যাও। তো যে কোনো তোমাকে একটু মনে হচ্ছে যে না এই ডাক্তার আমাকে একটু মনে হচ্ছে না যে আমার ডায়াগনোসিস করছে, তুমি অন্য ডাক্তারের কাছে যাও।
তো অন্য অন্য ডাক্তারের কাছে মানে 2 বার 3 বার 4 বার যখন যাবে না, আর আমি তোমাকে বলে দেবো যে কোনো মানুষের রোগ হয় না ও নিজের রোগে না বেশি এক্সপার্ট হয়ে যায়। যদি আজকে আমার ডায়াবেটিস 20 বছরে হয়ে যায় না, আমি জেনে যাবো আচ্ছা ডায়াবেটিস এটা করলে আমার এটা বাড়বে, এটা করলে আমার এটা বাড়বে, তো ও নিজেই ওই রোগের উপরে একটা ডাক্তার মতন করে দেয়। তো এই যে জিনিসটা তোমার যখনই কোমরে, কোনোদিন স্পাইনে, কোনোদিন তোমার ডলসালে এই ধরনের কোনো রকম সমস্যা হয়, আর তোমার মনে হয় যে না এই ডাক্তার আমাদের সঠিকভাবে বলছে না, তুমি একটা অন্য ডাক্তারের পরামর্শ নাও আর ওখানে দেখাও। কেন একবারে শেষে পর্যায়ে আসলে তোমার ট্রিটমেন্টটা অনেক লনজিভিটিটা বেড়ে যাবে। সমস্যা তো সমাধান আছেই, কি সমাধান নেই? আজকে পৃথিবীতে সমাধান কি নেই বলো তো? সবার জিনিসের সমাধান আছে, কিন্তু তুমি কত তাড়াতাড়ি সুস্থ হতে চাইছো এটা ডিপেন্ড করে তুমি কত তাড়াতাড়ি আমাদের কাছে আসছো। তো সময় মতন আসলে সময় মতন ট্রিটমেন্ট পাবে, অসময় মতন আসবে অসময় মতনই ট্রিটমেন্ট পাবে। একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু কথাটা বুঝিয়ে দিলেন ডাক্তারবাবু। অর্থাৎ স্বাস্থ্যই তো সম্পদ, তো সেই সম্পদকে যদি দীর্ঘদিন ধরে ধরে রাখতে চাই আমরা, তাহলে কিন্তু সমস্যা একটু ফিল করলেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু বাঞ্ছনীয়। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? শোন মানে পেটের ব্যথা, পেটের মাঝে মাঝে পেটটা মানে কিনকিন করে, আর আচ্ছা গ্যাসের প্রবলেম আছে, গ্যাস থেকে হচ্ছে নাকি বুঝতে পারছি না ঠিক। আচ্ছা আচ্ছা বয়স বলবেন আপনার? 38 38। আচ্ছা পেটে ঠিক কোন জায়গায় ব্যথা হয় সেটা বলতে পারবেন? মানে ওই দিকটা ব্যথা। কোথায়? আরেকবার বলুন, ঠিক কোন জায়গাটায় ব্যথা হয় পেটের? উপরের দিকটা, পেটের উপরের দিকটা ব্যথা হয়। বাঁ দিকে না ডান দিকে? তোমার হাত দিয়ে? উপরে উপরে তোমার হাতের কোন দিকে? তোমার ডান দিকে না তোমার বাঁ দিকে? সোজা সোজা। একদম সোজা। আচ্ছা তোমার কনস্টিপেশন আছে, পায়খানা তোমার পরিষ্কার হয় না, আর ইনডাইজেশনে প্রবলেম আছে, তুমি কোনো জিনিস হজম করতে পারো না। হ্যাঁ আচ্ছা এবার শুনুন আপনি। এটাই তো তোমার রোগ। আর হাত বুঝে গেল, এটাই তোমার রোগ আছে। দেখো আমাদের শরীরের মধ্যে অর্গান আছে, কোন অর্গান কোন জায়গায় আছে যদি সঠিকভাবে এইরকম বলে দেয় না, আমরা ওখানে রিপোর্টও করতে দিই না। তো এই জায়গা ব্যথা, দেখো ও বলছে ঠিক বুকের নিচনে এই জায়গাটা ব্যথা হয়। এই জায়গাটা ব্যথা কখন হয়? যখন তোমার কনস্টিপেশন হয়ে যায়, পায়খানাটা যতটা হওয়ার দরকার সেই পায়খানাটা হয় না, আর কিছু খাবার পরে এই জায়গার উপরে চাপ হয়ে থাকে, কেন কোনো জিনিস ডাইজেশন করতে পারবে না। খুব বেশি যদি তুমি জলও খাবে না, এইরকম করে ঢেকুর চলে আসবে, উপরের দিকে ফেলে দেবে, ঠিক আছে? এই জিনিসটা তোমার নিচনে যেতে দিচ্ছে না। তাহলে একটা জিনিস তো করবেই, শুধু ওষুধ খেয়ে হবে না, নিজেতেও তো ঠিক করতে হবে। যেরকম ধরে নাও তোমার যদি বাড়িতে 2 বছর 4 বছরের বাচ্চা হয়, তুমি কিভাবে খাবার দাও ওকে? একদম গলা জিনিস দাও, যদি রুটিও দাও ভালো করে গলিয়ে দাও, ওটা কোনো ঝোলে বা কোনো দুধে দইয়ের মধ্যে, ভাত দিলেও একটু গলা ভাত দাও। পেট ভরে তো ওকে দেবে না, প্রতি 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে এই নাও বাবা খাও, এই নাও বাবা খাও, এইরকম নিজের সাথে করো। এই জিনিসটা করলে দেখো 15 দিনের মধ্যেই তুমি পাবে যে তুমি অনেকটা ভালো হয়ে গেছো। কিন্তু কোনো জিনিসকে শুধু এই আমার কথা শুনে চেপে রাখবে না। যদি কিছু হয়েছে ক্রিটিক্যালও হতে পারে, ক্রনিকও হতে পারে, তো একটা ডক্টরের সাথে পরামর্শ অবশ্যই নাও। একদম, কারণ আমরা সবসময় কিন্তু বলে থাকি আমাদের অনুষ্ঠানে না, আমরা এত বেশি পেটের সমস্যা, এত বেশি ডায়াবেটিসের সমস্যা, এত বেশি অস্থির সমস্যা পাই যে আমরা বারবার কিন্তু বলি একটু সচেতনতা আমাদের প্রত্যেকের বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। একটু যদি আমরা ঠিকঠাকভাবে একটু বুদ্ধি নিয়ে চলি, আমাদের বেশ কিছু সমস্যাকে কিন্তু নিজেরাই সারিয়ে ফেলতে পারি। আর এই অনুষ্ঠানের সাথে থাকুন, এই অনুষ্ঠানকে ভালো করে আপনারা ফলো করুন, তাহলেও কিন্তু আপনি বাড়িতে বসে আপনাদের নিজেদের প্রত্যেকটা দিন ঠিক কীভাবে চলা উচিত সেটাও কিন্তু জেনে যেতে পারবেন। আর ফোন নাম্বার কিন্তু রয়েছে টিভি স্ক্রিনে। যখন সমস্যাটা বেশ জটিল হয়ে গেল, কোনো ক্রনিক ডিজিজে আপনি ভুগছেন, বা এমন কোনো সমস্যা যেটা বহু জায়গায় গিয়েছেন, বহু ডক্টরকে দেখিয়েছেন, তাও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফোন করতেই পারেন 9830235527 বা 9830235537 এই দুটি নাম্বারে। আমরা আজকে কথা বলছিলাম অ্যাঙ্কুলাইজিংয়ের মতন একটা ভয়ঙ্কর সমস্যাকে নিয়ে। তো ভালো থাকুন আপনারা, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের রয়েছে। এবং অ্যাঙ্কুলাইজিং এমন একটা সমস্যা যার না কোনো বয়স নেই, খুব অল্প বয়সী ছেলেমেয়েদেরও কিন্তু হয়, তাই একদম প্রথম থেকেই কিন্তু অবহেলাটা করবেন না। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? দিন হলো
খাঁটিটা আর্থ্রাইটিস। আর্থারাইটিস। একটুকু কমই নেই, এত কষ্ট হচ্ছে, কি করা যায়? বয়সটা কত আপনার? 58। 57 বছর বয়স, আর্থারাইটিসের সমস্যা। আর্থারাইটিস মানে কোন আর্থারাইটিস আছে? মানে কোথায় আছে কোথায় কমেনি, আমার গলা ব্যথা, আচ্ছা, জিভে আপনি একটু বলুন ব্যথাটা ঠিক কোথায় আপনার? হ্যাঁ, ব্যথাটা ঠিক কোথায় আপনার? ব্যথা খারাপ শরীরে ঘাট থেকে পায়খানা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আপনি বললেন আমার আর্থারাইটিসে ব্যথা, মানে আর্থারাইটিস জানেন বাংলায় কি বলা হয়? বাতে ব্যথা। হলো তো, বাত মানে ইংলিশে বলে দিল আর্থারাইটিস। বাত আর আর্থারাইটিস দুটো তো সমানই জিনিস, কিন্তু আপনাকে ভালো করে বোঝাতে হবে। বাত এবং আর্থারাইটিস 80 প্রকারে বেশি আছে। শুধু বাত হয়েছে, আর্থারাইটিস হয়েছে, রুমেটয়েডও আর্থারাইটিস আছে, অস্টিও আর্থারাইটিস আছে, সার্ভাইকালও আর্থারাইটিস আছে, আপনার লাম্বারও আর্থারাইটিসের মধ্যে পড়ে, সোরাইটিস আর্থারাইটিসও হয়, তো অনেক রকম আর্থারাইটিস আছে। কি আর্থারাইটিস আছে আগে এটা ডায়াগনোসিস করুন, তারপরে ট্রিটমেন্টে এসো। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। ফোন নাম্বার রয়েছে আপনার জন্য, আপনি যদি চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি গীতা দ্বারা বলছি, কোথা থেকে? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন, কি সমস্যা? সমস্যা এই মানে মুখ টুকগুলো সব ফুলে যাচ্ছে। মুখ ফুলে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স এই 40। আপনার কোনো ব্যথা আছে? হ্যাঁ ব্যথা আছে, হাঁটগুলো ব্যথা আছে, আর ব্যথা বড়ি খাচ্ছেন? ব্যথা বড়িও খাচ্ছি। তাহলে মুখ ফুলবে না, তাহলে কি ফুলবে? আচ্ছা, ঠিক আছে, দেখো ব্যথা শুনতে হলে থাকুন। আমরা কেন ব্যথা বড়ি খেতে বারণ করি, এবার তোমার উদাহরণ আমি সবাইকে দেব। ব্যথা বড়ি, ব্যথা হচ্ছে আর ব্যথা বড়ি খেয়ে যাচ্ছ, আর তার সাইড এফেক্ট কি হচ্ছে? তোমার চেহারা ফুলে যাচ্ছে। এবার চেহারা কেন ফুলে বা শরীরে যে কোনো অঙ্গ কেন ফুলে, যদি একটু পাশে কোনো যে কোনো লোককেও জিজ্ঞেস করবে না, ওরাও বলে দেবে যে মা তোমার কিডনি প্রবলেম হয়তো আসছে। একদম। ঠিক আছে, কেন কি শরীরে যে কোনো অঙ্গ যদি বেশি করে ফুলতে আরম্ভ করে, তাহলে কোনো রকম কিডনিতেও অ্যাটাক করতে আরম্ভ করে দিয়েছে। এইবার তোমাকে প্রথম তো ওই ব্যথা বড়িটা খেতে হবে না, ঠিক আছে? এইবার তুমি বলবে না ওটা না খেতে আমি এমনি মরে যাব, তো তুমি একটা ভালো পরামর্শ করো কোন আর্থারাইটিস হচ্ছে। দেখো ব্যথার জন্য তো ওষুধ খাবে, কিন্তু কি ব্যথা ওষুধ খাবে? পেনকিলারই খাবে কেন? তোমার যদি অস্টিও প্রবলেম আছে, তুমি অস্টিওর জন্য ওষুধ খাও। তোমার রুমাটয়েড প্রবলেম আছে, তোমার রুমাটয়েডের জন্য ওষুধ খাও। তার জন্য কি হবে? তোমার ভালোও হবে, এই লাইফ টাইম তোমাকে ওষুধও খেতে হবে না, ঠিক আছে? কিন্তু তোমার ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে নাও, তাহলে কি হবে? ব্যথাটা ভালো হচ্ছে না, সারা জীবনই ওষুধ খেয়েই যাচ্ছ। এই তো এতদিন তো খেয়ে এলো, ভালো হলো না, আরও খেয়েই যেতে হবে। সঙ্গে তার সাইড এফেক্ট কি হয়ে গেলো? তোমার কিডনি উপরে অ্যাটাক করে দিচ্ছে। তো এই জিনিসটা কোনোদিন করো না। সঠিকভাবে ট্রিটমেন্ট করো, সঠিকভাবে রিপোর্ট করো। মেদিনীপুরে তোমার বাড়ি, আমাদের 3টে চেম্বার ওখানে ওই সাইডে আছে। কোনটা তোমার বাড়ির কাছে হবে সেটা হেল্পলাইনের নম্বরে ফোন করে ভালো করে জেনে নাও। একদম, মানে পেন কিলার শুধু পেনকে যে কিল করে তা কিন্তু না, আমার মনে হয় আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ অর্গানগুলোকেও কিল করে দেয়। তো সেজন্য না খাওয়ার পরামর্শ কিন্তু এখন সব প্যাথির চিকিৎসকরাই দিচ্ছে, তো খাবো না। দেখুন, একটা ভালো ডাক্তারে জিনিসটা কি আছে, আমার নিজের অনেক ইচ্ছা করে, আমার পেশেন্টও অনেকজনই বলে যে ডাক্তারবাবু আপনি ডাক্তারি তো করেন, কিন্তু না একটু না আমাদের না, আমার মাথায় একটা পেশেন্ট বললো আপনি না একদিন সময় বেশি নিয়ে আসবেন। আমি বললাম কেন, তুই অনেক পেশেন্ট আছে নাকি? কেন কি হয়েছে বলো? বলছে না না, একদিন আমাদের না এরকম একটা ক্লাস করা উচিত, কেন আমরা ভালো থাকি। তো এই জিনিসটা কি হয় না, এই জিনিসটা আমারও একটু মাইন্ডে ভালো, হ্যাঁ এটাও খুব ভালো জিনিস। কেন কি দেখো, ডাক্তারের একটা মেন উদ্দেশ্য কি, যা আপনার পৃথিবীতে যতজনই আছে ভালো থাকো। আমি বলি না, আমি কোনো পেশেন্টকেই বলি না যে তুমি আমার কাছেই এসো, ঠিক আছে? অনেক পেশেন্ট আমার কাছে ফোন করে ডাক্তারবাবু কী করবো, আমি বলে দিই তোমার পাশে যা ডাক্তার আছে বা দেখাও ওতে, তো না আপনাদেরই দেখাবো। আরে আমি তো ওখানে যাই না, তো তুমি দেখিয়ে নাও। তো যেই জিনিসই হোক, তো আমি চাই প্রত্যেকটা মানুষই ভালো থাকো, যে কোনো ডক্টরের আন্ডারেই থাকো। আর আমি কোনো ডাক্তারের উপরে আলোচনা করি না, কারণ আমি জানি আমার যা স্বভাব, হয়তো ডাক্তারের ম্যাক্সিমাম লোকে ওই স্বভাবই হয় যে আমার পেশেন্ট ভালো থাকে। কেন কি পেশেন্ট যদি ভালো থাকে ও ডাক্তারে এমনি নাম হয়ে যাবে। তো
পেশেন্ট ভালো করাই আমাদের মেন উদ্দেশ্য। কীভাবে ভালো বলতে হবে, শুধু ওষুধ দিয়ে না, ওতে ডিসিপ্লিনও শেখাতে হবে। আজকে আমরা স্কুল কেন যাই, আমার ওই শিক্ষাটা তো আমার এবিসিডি আমি জানি, তো আমি কি নিজের ছেলেতে বলতে পারবো না তুই এবিসিডি বল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বল, মছলি জল কি রানী হে এটা বল, সবই তো আমরা যত কবিতা আছে, মানে ক্লাস 4 অবধি আমরা চাই তো বাড়িতেও একটা ছেলেকে মানুষ করতে পারি, করি না কেন? এটা কোনোদিন চিন্তা করেছো? সব থেকে বেশি ওখানে যা পাওয়া যাবে ডিসিপ্লিন। এইভাবে তোমাকে জামা পরতে হবে, এই সময় তোমাকে স্কুলে ঢুকে যেতে হবে, এই সময় তোমার টিফিন হবে, এই সময় তোমার ছুটি হবে, এটাই লাইফে ডিসিপ্লিন দরকার। এই যে ছোটোবেলা করলাম, টিচার ডান্ডা মারবে ওই জন্যে, কিন্তু এটা ওর জন্যে না, ঠিক আছে? ওটা করা হয় যে তোমাকে বুদ্ধি দেওয়ার জন্যে। তো ভালো মানুষ কি হয়, যারা চালাক ওরা ওই ডিসিপ্লিনটা আমার মতনই, আমি বললাম না আমি বাড়িতে থাকলেই আমি ওই রকমই খাওয়া দাওয়ার মেনটেন করি। তো এই হলো আমার লাইফের ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা তুমি নিয়ে চলবে, তুমি জীবনে যেই তোমার অ্যাচিভমেন্টটা করা দরকার ওটাও করে নেবে, আর তোমার যে কোনো জিনিস থেকে মুক্তিও পেয়ে যাবে, রোদ থেকে বললো অন্য জিনিসে বলো, কিন্তু এই ডিসিপ্লিনটা যখনই তোমার লাইফে থাকবে না, তুমি যে কোনো জিনিসে তুমি রোদ থেকেও মুক্তি পাবে না, এবং হয়তো তুমি চাইছো আমি এটা হব, আমি একটা সময় পরে আমি একটা গাড়ি কিনবো, কিনতেই পারবে না। কেন? তোমাকে বলা আছে রোজ 9টার সময় তুমি ডিউটি চলে যাবে, আজকে 9:10 যাবো, সারি একটু বলবেই তো কী হবে, শুনে নেব, তাহলে কি তুমি লাইফেই এগোতে পারবে না। তো ডিসিপ্লিন খুব দরকার আছে। একদম ঠিক কথা। কারণ বাচ্চাদের যখন অনলাইনে ক্লাস হতো না, তখন আমি দেখতাম বেশিরভাগ বাচ্চারা টিচারকে একটাই প্রশ্ন করতো, ম্যাম স্কুল কবে খুলবে, কবে আমরা স্কুলে যাব? কারণ একটা ছোট বাচ্চাও ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করে, কিন্তু আমরা বড়রাই ভীষণ অবাধ্য, আমরা ডিসিপ্লিন ভাঙতে ভীষণ ভালোবাসি। আর যখন ডিসিপ্লিন ভাঙতে শুরু করে দিই, তখন সমস্যা কিন্তু একেবারে আমাদের উপরে চেপে বসে। এটা একটা দারুণ ক্লাস আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ঠিক প্রত্যেক দিন এই সময় যে অনুষ্ঠান আপনি টিভির পর্দায় পেয়ে থাকেন, এইটা কিন্তু একটা ক্লাস। এই ক্লাসে আপনারা থাকুন, সকলকে নিয়ে থাকুন। আমার মনে হয় যে সত্যি ডিসিপ্লিনটা আপনারা শিখতে পারবেন, কিভাবে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। প্রাথমিক স্তরটা তো আপনি বুঝতে পারবেন। সমস্যা হতেই পারে, জটিল কঠিন কিছু আপনার হয়ে গেল, তারপর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে, বা এরকম অনেক অভিজ্ঞ সেন্টার, অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন যারা আপনার জন্যই রয়েছেন, আপনাকে ভালো করার জন্যই রয়েছেন। শুধুমাত্র অবহেলা করবেন না। জামা কাপড় গয়নাগাটি বা সাজসজ্জা না হয় একটু কম হোক না, স্বাস্থ্য সব থেকে বড় সম্পদ, সেই সম্পদকে রক্ষা করুন, তাহলে সারাটা জীবন ভালো থাকবেন, অনেক কিছু করার সুযোগ আপনার হাতের মুঠোয় থাকবে। আর চট করে আরেকবার বলবো, 9830235527 বা 9830235537, এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে। আপনার কাছাকাছি চেম্বারে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। কলকাতায় চেম্বার রয়েছে মেটিয়াবুরুজ, ল্যান্সটাউন, হাতিবাগানে। হাওড়ায় চেম্বার পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং বকুলতলাতে। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। যারা দক্ষিণের বন্ধুরা, মানে আমাদের দক্ষিণ 24 পরগনার বন্ধুরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলার চেম্বারে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, সব জায়গায়, রামপুরহাট, সব জায়গায় আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন তাকে বলবো মেছেদা, হেরিয়া এবং খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে। তাছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারের, নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন। ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে পাচ্ছেন, এমনকি দিল্লিতেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। প্রত্যেকটি চেম্বারে যোগাযোগ তো আপনি করতেই পারেন, কিন্তু হেল্পলাইন নাম্বার নোট করতে হবে, ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তারপরেই কিন্তু চলে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে নিয়ে, নিজের পরিবারের সকলকে নিয়ে। এবং আজকে হাতে সময় বোধহয় খুবই কম, কিন্তু ডাক্তারবাবু শুধু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মেডিসিন পর্যন্ত সীমাবদ্ধ নয়, খুব ভালো পঞ্চকর্ম ডিপার্টমেন্ট রয়েছে। আপনারা প্রত্যেকজন চিকিৎসক কিন্তু একে অপরের সাথে কনসাল্ট করে কিন্তু কোনো ক্রিটিক্যাল কেসগুলো সলভ করেন। এগুলো তো বোধহয় আমাদের কাছে একটু উপরে পাওয়া। সেটাই আমি বলি, আমার কাছে কোনো রোদ নিয়ে আসতে হবে না, কেউ যদি প্রিকশন হিসাবেও আসতে পারে তারাও আসতে পারে। পঞ্চকর্মা থেরাপি খুব মানে পুরনো থেরাপি, এই যে স্পা এইসব তো এখন এসছে, পঞ্চকর্মা থেরাপি এর মতন না, খুব পুরনো। আপনারা ব্যবহার করুন, তার ফল একটা থেরাপি নিয়েও আপনি বুঝতে পারবেন। একদম। এই সময় প্রত্যেকদিন এই অনুষ্ঠানের দিকে নজর রাখুন, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, নমস্কার।